বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সোহেল বক্স, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিওলজি, কক্সবাজার মেডিকেল কলেজ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেলটা আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এই কার্ডিয়াক সাইকেলটা হচ্ছে মানে পুরোপুরি বোঝার বিষয়। মানে এটা যদি কেউ না বুঝে মুখস্থ করে তাহলে সে ভুল করার সম্ভাবনা খুবই বেশি। রিটেনেও ভুল করতে পারে, ভাইভাতেও ভুল করতে পারে। এজন্য ওই কার্ডিয়াক সাইকেলের বিষয়টা সবাই খুব ভালো করে বোঝা দরকার। তো আমি চেষ্টা করবো এই জিনিসটা মানে সবার যাতে বোধগম্য হয়, বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছে তাদের জন্য, এবং কিছু কিছু জিনিস আলাপ করবো যেটা হয়তো ডাক্তারদেরও একটু কাজে লাগবে বা পোস্ট গ্রাজুয়েশনের এডমিশন টেস্টেও কিছু কাজে লাগে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি। কার্ডিয়াক সাইকেল জিনিসটা কি? The cardiac events that occur from the beginning of one heartbeat to the beginning of the next are called cardiac cycle. তাইলে কার্ডিয়াক সাইকেলটা হচ্ছে কি, একটা হার্টবিটের শুরু থেকে আরেকটা হার্টবিটের শুরু পর্যন্ত যে ইভেন্ট গুলা হয় হার্টের মধ্যে, সেই ইভেন্ট গুলাকে বলা হয় হচ্ছে কি কার্ডিয়াক সাইকেল। সোজা কথা হচ্ছে একটা বিটের শুরু থেকে শেষ পর্যন্ত, মানে একটা বিটের শুরু থেকে আরেকটা বিটের শুরু, মানে হচ্ছে কি একটা বিটের শুরু থেকে শেষ পর্যন্ত যে ইভেন্ট গুলা হয় সেগুলো হচ্ছে কার্ডিয়াক সাইকেল। এর মধ্যে থাকে হচ্ছে সিস্টুল, ডায়াস্টুল, তবে অনেক কিছু ইভেন্ট হয়, মেকানিক্যাল ইভেন্ট হয়, ইলেকট্রিক্যাল ইভেন্ট হয়, সবকিছু মিলে হচ্ছে কার্ডিয়াক সাইকেল। তাহলে কার্ডিয়াক সাইকেল আমরা বলবো কাকে? দ্য কার্ডিয়াক ইভেন্টস দ্যাট অকার ফ্রম দ্য বিগিনিং অফ ওয়ান হার্টবিট টু দ্য বিগিনিং অফ দ্য নেক্সট আর কল্ড কার্ডিয়াক সাইকেল। এই কার্ডিয়াক সাইকেলের ডিউরেশনটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ভাইবার জন্য এটা খুবই জিজ্ঞেস করে। কার্ডিয়াক সাইকেলের ডিউরেশন আমরা কিভাবে বের করব, বা কার্ডিয়াক সাইকেলের যে টাইম, এই টাইমটা আমরা কিভাবে বের করব। কার্ডিয়াক সাইকেলের টাইমটা আমরা দেখি হচ্ছে কি, টাইম, আমি যেখানে কাজ চলাচ্ছি সেখানে তোমরা দেখো, টাইম ডিভাইডেড বাই হার্ট রেট। টাইমকে হার্ট রেট দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে কার্ডিয়াক সাইকেলের টাইমটা আমরা পাবো। টাইম হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ডকে ভাগ দিতে হবে হচ্ছে কি হার্ট রেট দিয়ে। যদি আমরা মনে করি হচ্ছে একজন মানুষের হার্ট রেট 75 বিট পার মিনিট, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, 60 কে 75 দিয়ে ভাগ দেবো। তাহলে 60 ডিভাইডেড বাই 75 সেকেন্ড, তার মানে হচ্ছে 0.8 সেকেন্ড। ইফ হার্ট রেট ইজ 75 বিটস পার মিনিট। তাহলে কিন্তু ওই লেখার সময় যদি রিটেনে লেখো তাহলে এই কথাটা অবশ্যই যোগ করতে হবে। অনেকে শুধু বা ভাইভাতে বললেও সেটা বলতে হবে যে মানে 0.8 সেকেন্ড কখন? 0.8 সেকেন্ড হচ্ছে তখন যখন হার্ট রেট হচ্ছে 75 বিটস পার মিনিট। তাহলে কার্ডিয়াক সাইকেলের ডিউরেশনটা আমরা দেখবো কিভাবে, সেটা হচ্ছে কি 60 কে হার্ট রেট দিয়ে আমরা ভাগ দেবো, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে কি কার্ডিয়াক সাইকেলের টাইম। তাহলে আমরা নর্মালি আমরা যেটা দেখাই সেটা হচ্ছে 60 কে মানে 75 বিট পার মিনিট দিয়ে ভাগ দিই, তখন হচ্ছে কি 0.8 সেকেন্ড হয়। ইফ হার্ট রেট ইজ 75 বিটস পার মিনিট, সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল টাইম। When heart rate is increased, cardiac cycle time is decreased. হার্ট রেট যত বাড়বে কার্ডিয়াক সাইকেলের টাইমটা তত কমবে। মনে করি হার্ট রেট 60 বিট পার মিনিট, 60 বিট পার মিনিট যদি হয় তাহলে কার্ডিয়াক সাইকেলের টাইম কত হবে? 60/60, তাহলে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড হচ্ছে। কিন্তু যদি হয় যে হার্ট রেট যদি হয় 100 বিট পার মিনিট, তাহলে কত হবে কার্ডিয়াক সাইকেলের ডিউরেশন? 60 ডিভাইডেড বাই 100, তাহলে হচ্ছে 0.6। তাহলে হার্ট রেট যখন 60 থেকে 100 হয়ে গেল, তখন দেখা গেল যে কার্ডিয়াক সাইকেলের ডিউরেশনটা 1 থেকে কমে 0.6 সেকেন্ড হয়ে গেল। তাহলে যত বেশি হার্ট রেট বাড়বে কার্ডিয়াক সাইকেলের ডিউরেশনটা তত কমবে। এরপর হচ্ছে ডায়াস্টোলিক পিরিয়ড ইজ রিডিউসড মোর, মানে হার্ট রেট যখন বাড়ে তখন কার্ডিয়াক সাইকেলের ডিউরেশনটা কমে, কিন্তু সেই ক্ষেত্রে সিস্টোলের চেয়ে ডায়াস্টোলিক যে পিরিয়ডটা এটা অনেক বেশি কমে। যেমন একটা মানুষের যদি ইয়ে হয়, আমরা যেটা আগের উদাহরণ দেখাচ্ছি সেটা হচ্ছে যে 75 বিটস পার মিনিট হয় হার্ট রেট, তাহলে সেই ক্ষেত্রে কার্ডিয়াক সাইকেলের ডিউরেশন হচ্ছে 0.8 সেকেন্ড। এই 0.8 সেকেন্ডের মধ্যে 0.3 সেকেন্ড হচ্ছে সিস্টুল আর 0.5 সেকেন্ড হচ্ছে ডায়াস্টুল। কিন্তু কোনো একটা মানুষের যদি হার্ট রেট হয়ে যায় 200 বিট পার মিনিট, তাহলে তার কার্ডিয়াক সাইকেলের ডিউরেশন হবে হচ্ছে কি 0.3 সেকেন্ড। 0.3 সেকেন্ড যদি হয় তার মধ্যে সিস্টুলের সময় হচ্ছে 0.16 সেকেন্ড,
আর ডায়াস্টলিক পিরিয়ড হয়ে যাবে তখন 0.14 সেকেন্ড। তার মানে তখন হচ্ছে কি সিস্টোলের চেয়ে ডায়াস্টলিক পিরিয়ডটা আরো অনেক কমে গেছে। তাহলে এই যে ডায়াস্টলিক পিরিয়ডটা কমে যাচ্ছে তার কারণে সমস্যা কি? তার কারণে মেইনলি দুটো সমস্যা দেখা দেয়। একটা হচ্ছে কি হার্টের ব্লাড ফ্লোটা কমে যায়, করোনারি যে ব্লাড সাপ্লাই, এই করোনারি ব্লাড সাপ্লাই বা করোনারি ব্লাড ফ্লো যেটা সেটা কমে যায়। কারণ আমরা জানি হচ্ছে কি হার্ট ব্লাড সাপ্লাই পাই হচ্ছে কি ডায়াস্টলের সময়, বিশেষ করে লেফট ভেন্ট্রিকুলার সাব এন্ডোকার্ডিয়াল রিজিয়নে মানে ডায়াস্টলের সময়ই শুধুমাত্র ব্লাড সাপ্লাই হয়। তো এখন যদি কারো দেখা যায় যে ডায়াস্টলের পিরিয়ড খুবই কমে গেছে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে সাব এন্ডোকার্ডিয়াল রিজিয়ন অফ দ্য লেফট ভেন্ট্রিকলে ইসকেমিয়া ডেভেলপ করতে পারে। আর সেজন্য যেসব পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করি হচ্ছে কি তাদের যাতে হার্ট রেট কোনো অবস্থায় না বাড়ে। যেমন একটা ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট খুব বেশি সিভিয়ার এক্সারসাইজ করলো অথবা খুবই এক্সাইটেড হয়ে গেল, দেখলো হার্ট রেট খুব বেশি বেড়ে গেছে, তখন দেখা গেল যে তার ডায়াস্টলের পিরিয়ডটা কমে গেল। ডায়াস্টলের পিরিয়ড যদি কমে যায় তাহলে আলটিমেটলি কি হবে, মানে সাব এন্ডোকার্ডিয়াল রিজিয়ন অফ দ্য লেফট ভেন্ট্রিকল যেটা সেটা ব্লাড সাপ্লাই কম পাবে, তখন ইসকেমিয়াটা অ্যাগ্রাভেট করবে। তাহলে সেজন্য ইসকেমিক হার্ট ডিজিজ পেশেন্টকে আমরা চেষ্টা করি বিটা ব্লকার বা অন্য কোনো ড্রাগ দিয়ে হার্ট রেটটা যাতে হঠাৎ করে না বাড়ে তার জন্য আমরা চেষ্টা করি। আর আরেকটা সমস্যা দেখা যায় ডায়াস্টলিক পিরিয়ড যদি কমে সেটা হচ্ছে কি ভেন্ট্রিকুলার ফিলিং ইজ ইম্পেয়ার্ড। তাহলে ভেন্ট্রিকুলার ফিলিংটা কমে যায়, কারণ ডায়াস্টলের সময় তো এট্রিয়া থেকে ব্লাড গুলা ভেন্ট্রিকুলে আসে। এখন যদি দেখা যায় যে এট্রিয়া থেকে ব্লাড গুলো ভেন্ট্রিকুলে আসার সময় না পায়, তাহলে ভেন্ট্রিকুল আর ব্লাড পাম্প করতে পারবে না, কারণ আগে ব্লাড এসে ভেন্ট্রিকুলে জমা হতে হবে, ভেন্ট্রিকুলে জমা হলে তারপরেই ভেন্ট্রিকুল কন্ট্রাক্ট করার মাধ্যমে ব্লাড ইজেক্ট করবে বা পাম্প করবে। এখন যদি কোনো কারণে ডায়াস্টলের পিরিয়ড এতই কমে যায় যে ভেন্ট্রিকুলার ফিলিং ঠিকমতো হইতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে স্ট্রোক ভলিউম খুবই কমে যাবে। মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ডেভেলপ করে, কারণ ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ডেভেলপ করলে দেখা যায় যে পেশেন্ট শকে চলে যায়। তো দেখা যায় যে ইসিজির মধ্যে দেখা যায় অনেক বেশি ব্রড, অনেক ওয়াইড কতগুলা কিউআরএস কমপ্লেক্স দেখা যায়, মনে হয় যে অনেকগুলা ইয়ে হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, কিন্তু পালস যদি আমরা দেখি যে মানে পালস নাই, পালস পাওয়া যাচ্ছে না। তার কারণটা কি? কারণটা হচ্ছে কি তখন ভেন্ট্রিকুলার ফিলিং হয় না, যার কারণে এই যে কন্ট্রাকশন গুলো হচ্ছে এই কন্ট্রাকশন গুলোর সাথে ব্লাড পাম্প হইতে পারতেছে না। তো তখন আলটিমেটলি পেশেন্টের অবস্থা খুবই খারাপ হয়। এজন্য মানে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত হার্ট রেট বাড়লে লাভ হয়, বিশেষ করে 180 বিট পার মিনিট পর্যন্ত। এর চেয়ে যদি বেশি হয় তাহলে মানে ওই মানুষের অনেক ক্ষতি হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা মানে দেখছি মেইনলি আমাদের জানতে হবে সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেলের ডিউরেশনটা আমরা কিভাবে বের করবো। সেটা হচ্ছে 60 বা টাইম ডিভাইডেড বাই হার্ট রেট, অর্থাৎ 60 ডিভাইডেড বাই হার্ট রেট। এটা হচ্ছে এখানে কার্ডিয়াক সাইকেল ডিউরেশন বের করার নিয়ম। আর মনে রাখতে হবে হার্ট রেট যখন ইনক্রিজ হবে কার্ডিয়াক সাইকেলের ডিউরেশনটা তখন ডিক্রিজ হবে, এবং কার্ডিয়াক সাইকেলের ডিউরেশন যদি ডিক্রিজ হয় সেক্ষেত্রে সিস্টোলিক পিরিয়ডের চেয়ে ডায়াস্টলিক পিরিয়ডটা বেশি কমে, অনেক বেশি কমে যায়। আচ্ছা, তাহলে এখন আসি হচ্ছে কি ইভেন্টস অফ কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেলের কি কি ইভেন্ট আছে? এখানে এট্রিয়াল ইভেন্টস এবং ভেন্ট্রিকুলার ইভেন্টস। এট্রিয়াল ইভেন্ট গুলা নিয়ে আমরা খুব বেশি আলাপ করি না, আমরা মূলত ভেন্ট্রিকুলার ইভেন্ট গুলা নিয়ে, বিশেষ করে লেফট ভেন্ট্রিকুলার ইভেন্ট গুলা নিয়ে আমরা বেশি আলোচনা করি, কারণ লেফট ভেন্ট্রিকুলে হচ্ছে কি সমস্ত শরীরে ব্লাড পাম্প করে, সেটাই ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, এট্রিয়াল ইভেন্টের মধ্যে এট্রিয়াল সিস্টুল, এটা ডিউরেশন হচ্ছে 0.1 সেকেন্ড, আর এট্রিয়াল ডায়াস্টুল এটা ডিউরেশন হচ্ছে কি 0.7 সেকেন্ড, দুইটা মিলে 0.8 সেকেন্ড। আর ভেন্ট্রিকুলার ইভেন্টের মধ্যে ভেন্ট্রিকুলার সিস্টুল হচ্ছে 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকুলার ডায়াস্টুল হচ্ছে কি 0.5 সেকেন্ড, তাইলে এই দুইটা মিলে 0.8 সেকেন্ড। ভেন্ট্রিকুলার সিস্টুলের মধ্যে কি কি ফেজ আছে? এটা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ 0.05 সেকেন্ড, এটা ডিউরেশন। রেপিড ইজেকশন ফেজ 0.11 সেকেন্ড, এরপর হচ্ছে স্লো ইজেকশন ফেজ 0.14 সেকেন্ড। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টুলে আমরা তিনটা ফেজ পাই, একটা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ, একটা হচ্ছে রেপিড ইজেকশন ফেজ, আর একটা হচ্ছে কি স্লো ইজেকশন ফেজ। তাহলে এই ডিউরেশন গুলা একটু মনে রাখতে হবে যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, আর যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট তাদের এগুলা ডিউরেশন মনে রাখার প্রয়োজন নাই, তবে এগুলা বুঝতে হবে কি কি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে ভেন্ট্রিকুলার সিস্টুলে হচ্ছে কি তিনটা ফেজ আমরা পাচ্ছি, আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ,
র্যাপিড ইজেকশন ফেজ হচ্ছে স্লো ইজেকশন ফেজ। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টুলে আমরা 5টা ইভেন্ট পাচ্ছি, 5টা ফেজ পাচ্ছি। কি কি? ট্রু ডায়াস্টোলিক ফেজ 0.04 সেকেন্ড, আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ 0.06 সেকেন্ড, ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ 0.11 সেকেন্ড, স্লো ফিলিং ফেজ অর ডায়াস্টেসিস 0.19 সেকেন্ড, লাস্ট র্যাপিড ফিলিং ফেজ 0.1 সেকেন্ড। তাহলে এই 5টা ফেজের নাম আমাদের মনে রাখতে হবে এবং এগুলোতে কি কি চেঞ্জ হয় সেগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আর এই যে ডিউরেশন গুলো এগুলো রিটেনে লিখতে হয়, এর জন্য ডিউরেশন গুলো তোমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে। আর এই ডিউরেশন গুলো এক এক বইয়ে এক এক রকম। গাইডস্টোন আর গ্যানং এ এই সবগুলা ফেজের ডিউরেশন ওইভাবে ভালোভাবে দেয়া নাই। তো এই জন্য আমি এলসিবিআর থেকে প্রকাশিত আরেকটা বই আছে ইন্দু খুরহানার টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি, ওই বই থেকে আমি এটা নিয়েছি। আচ্ছা, তাহলে এই ছবিতে দেখানো হয়েছে মানে ভেন্ট্রিকুলার সিস্টুল এবং ডায়াস্টুল গুলা এবং এট্রিয়াল সিস্টুল এবং ডায়াস্টুল, মানে এট্রিয়াল ইভেন্ট এবং ভেন্ট্রিকুলার ইভেন্ট। এখানে ইনার সার্কেল যেটা, ইনার সার্কেলটাতে হচ্ছে কি এট্রিয়াল ইভেন্ট গুলা। এট্রিয়াল ইভেন্টের মধ্যে এই যে দেখো এএস এট্রিয়াল সিস্টুল, লাল কালারের যেটা আছে সেটা হচ্ছে কি এট্রিয়াল সিস্টুল, আর এদিকে ব্লু কালারের যেটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি এট্রিয়াল ডায়াস্টুল। আর এগুলো প্রত্যেকটা ঘর হচ্ছে একটা 0.1 সেকেন্ড ধরা হয়। তাহলে আর বাইরের দিকে এটা হচ্ছে কি ভেন্ট্রিকুলার সিস্টুল এবং ডায়াস্টুল। এখানে রেড কালারের দেখানো হচ্ছে এটা ভেন্ট্রিকুলার সিস্টুল, আর ব্লু কালারের যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে কি ভেন্ট্রিকুলার ডায়াস্টুল। তাহলে এখানে আমরা দেখি ভেন্ট্রিকুলার সিস্টুল হচ্ছে এই যে 3টা ঘর, তার মানে 0.3 সেকেন্ড। আর এদিকে ভেন্ট্রিকুলার ডায়াস্টুল হচ্ছে এখানে 5টা ঘর, তাহলে 5টা ঘর হচ্ছে কি 0.5 সেকেন্ড। আর এট্রিয়াল সিস্টুল হচ্ছে একটা ঘর 0.1 সেকেন্ড, আর এখানে এট্রিয়াল ডায়াস্টুল হচ্ছে 7টা ঘর, তার মানে 0.7 সেকেন্ড। এখানে এট্রিয়াল সিস্টুল সেটা হচ্ছে কি সেই সময় কিন্তু আলটিমেটলি ভেন্ট্রিকুলে কিন্তু ডায়াস্টুল হয়, ভেন্ট্রিকুলার ডায়াস্টুলের লাস্ট যে ফেজটা সেটাই হচ্ছে কি এট্রিয়াল সিস্টুল, এবং এট্রিয়াল সিস্টুল হওয়ার পরেই হচ্ছে কি ভেন্ট্রিকুলার সিস্টুলটা হয়। এট্রিয়া এবং ভেন্ট্রিকুলার যদি একই সাথে সিস্টুল হয় তাহলে কিন্তু এফেক্টিভ পাম্পিং হওয়া সম্ভব নয়। আগে এট্রিয়াতে সিস্টুল হয়ে এট্রিয়া থেকে ব্লাড ভেন্ট্রিকুলার আসতে হবে, এরপরে ভেন্ট্রিকুলার সিস্টুল হবে। আচ্ছা, তাইলে এটার মাধ্যমে আমরা কোন সময় মানে এট্রিয়াল সিস্টুল হয় এবং কোন সময় ভেন্ট্রিকুলার সিস্টুল বা ডায়াস্টুল হয় সেগুলো আমরা এই ছবির মাধ্যমে জানতে পারি। আচ্ছা, এখানে এই যে ছবিটা এখানে বিভিন্ন চেম্বারের এবং এউটা পালমোনারি আর্টারি এগুলার প্রেসার গুলা দেওয়া হয়েছে। এখানে এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট এট্রিয়াম। লেফট এট্রিয়াম থেকে ব্লাড আসতেছে লেফট ভেন্ট্রিকলে, এবং লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড যাচ্ছে হচ্ছে কি এউটাতে, এটা জিনিসটা দেখানো হয়েছে। আবার এটা হচ্ছে রাইট এট্রিয়াম, যেখানে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা, এর মাধ্যমে রাইট এট্রিয়ামে ভেনাস ব্লাড গুলো আসছে, আসার পরে সেগুলা কি হচ্ছে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে, রাইট ভেন্ট্রিকল থেকে সেটা যাচ্ছে হচ্ছে কি পালমোনারি আর্টারিতে যাচ্ছে। এখন প্রেসার হচ্ছে লেফট এট্রিয়ামে 4 to 12 মিলিমিটার মার্কারি, আর লেফট ভেন্ট্রিকলে হচ্ছে কি সিস্টোলিক 90 to 140 মিলিমিটার মার্কারি, আর এন্ড ডায়াস্টোলিক প্রেসার হচ্ছে কি 4 to 12 মিলিমিটার মার্কারি। আর এউটা তো হচ্ছে ওই ভেন্ট্রিকুলার প্রেসারের মতো সিস্টোলিক এটা 90 to 140, ডায়াস্টোলিক হচ্ছে 60 to 90, আর মিন হচ্ছে 70 to 105। রাইটের গুলা খুব বেশি মানে অত বেশি জানার প্রয়োজন হয় না, তবে শুধুমাত্র রাইট ভেন্ট্রিকুলারটা জানলে হবে। সিস্টোলিকটা হচ্ছে কি 15 to 30 মিলিমিটার মার্কারি, আর অ্যান্ডায়াস্টোলিক প্রেসার হচ্ছে কি রাইট ভেন্ট্রিকুলার 0 to 5 মিলিমিটার মার্কারি। তবে ওই প্রেসার গুলো আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুব বেশি মনে রাখার প্রয়োজন হয় না, একটু সামান্য দেখে নিলেই হবে। আচ্ছা, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আসলাম এখন। এই মানে যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা সবারই খুব ভালোভাবে বুঝে নিতে হবে। কার্ডিয়াক সাইকেলটা আমি আগেই বলছি, সেটা হচ্ছে কি বোঝার জিনিস। এটা মানে কেউ যদি মুখস্থ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা মানে মনে রাখাটা খুবই কষ্টকর হয়ে যাবে। এজন্য এই যে বেসিক যে কনসেপ্ট গুলা, এই বেসিক কনসেপ্ট গুলা খুব ভালোভাবে বুঝে নেওয়া লাগবে। আচ্ছা, তাহলে প্রথম যে পয়েন্ট লিখছি আমি এখানে সেটা হচ্ছে অল ভালভস ইন দ্য হার্ট আর ওয়ান ওয়ে ভালভ। হার্টের যে সবগুলা ভালভ, এবি ভালভ বলি আর সিমিলুনার ভালভ, যে দুটো এবি ভালভ আছে এবং মাইট্রাল এবং ট্রাইকাসপিড, এবং সিমিলুনার ভালভ এওটিক ভালভ আর হচ্ছে পালমোনারি ভালভ।
এগুলো সবগুলো হচ্ছে ওয়ান ওয়ে ভাল্ব। ওয়ান ওয়ে ভাল্ব মানে কি? ওয়ান হচ্ছে এই যে এখানে হচ্ছে কি, এটা হচ্ছে কি মাইট্রাল ভাল্ব। তাহলে মাইট্রাল ভাল্ব দিয়ে কি হবে, ব্লাড সবসময় এই যে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে। তাহলে মাইট্রাল ভাল্ব থেকে মানে এই যে ডিরেকশনটা সবসময় একদিকেই, একদিকে সেটা হচ্ছে কি লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে। কিন্তু কখনোই নর্মালি স্বাভাবিক অবস্থায় কখনোই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড লেফট এট্রিয়ামে যাবে না। লেফট ভেন্ট্রিকল থেকে যাবে আবার হচ্ছে কি এউটাতে, এউটাতে যাবে। কিন্তু স্বাভাবিক অবস্থায় এউটা থেকে ব্লাড কখনো লেফট ভেন্ট্রিকলে আসবে না। তাহলে মাইট্রাল ভাল্ব দিয়ে ব্লাড যাচ্ছে হচ্ছে কি লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে, আর এউটিক ভাল্ব দিয়ে ব্লাড যাচ্ছে হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল থেকে এউটার মধ্যে। তাহলে এই ভাল্বগুলো ওয়ান ওয়ে ভাল্ব হিসেবে কাজ করতেছে, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা স্বাভাবিক অবস্থায় এটা সবসময় মেনটেন হবে। আচ্ছা, এরপর হচ্ছে ওপেনিং or closure of valves depend on pressure differences across the valve। তাহলে হচ্ছে কি ওই ভালভের আগে এবং পরে যে প্রেসার ডিফারেন্স ভালভের দুই দিকে, এটা হচ্ছে কি যেটা আমি বলি দেখাই, সেটা হচ্ছে কি এই যে মাইট্রাল ভালভ, এখানে মাইট্রাল ভালভ, এই যে মাইট্রাল ভালভের দুই দিকে যে প্রেসার ডিফারেন্স, এই দুই দিকের প্রেসার ডিফারেন্সটা ডিটারমাইন করবে হচ্ছে কি ভালভটা কি খুলবে না বন্ধ হবে। যদি কখনো দেখা যায় এট্রিয়ার প্রেসার বেশি, ভেন্ট্রিকুলার প্রেসার কম, তাহলে তখন হবে মাইট্রাল ভালভটা খুলে যাবে। এট্রিয়ার প্রেসার যদি ভেন্ট্রিকুলার প্রেসারের চেয়ে বেশি হয় তাহলে মাইট্রাল ভালভটা খুলে যাবে, এই যে এভি ভালভটা খুলে যাবে। তখন মানে এট্রিয়া থেকে ব্লাড ভেন্ট্রিকুলে চলে আসতে পারবে। কিন্তু আবার ভেন্ট্রিকুলার প্রেসার যদি এট্রিয়ার প্রেসার চেয়ে বেশি হয় তখন কিন্তু এই যে ভালভটা কি করবে, মাইট্রাল ভালভটাকে ক্লোজ করে দেবে। মাইট্রাল ভালভটাকে তখন সে কি করবে, ক্লোজ করে দেবে। তখন খুলবে কোনটা, তখন খুলবে হচ্ছে কি যদি এউটার চেয়ে ভেন্ট্রিকুলার প্রেসার বেশি হয় তখন সেই ক্ষেত্রে এউটিক ভালভ যেটা সেটা খুলবে তখন। তাহলে এই যে এটা ভালভ খোলা বা বন্ধ হওয়া সেটা নির্ভর করতেছে হচ্ছে কি ভালভের দুই পাশে প্রেসারটা কেমন, প্রেসার ডিফারেন্স। যদি এট্রিয়ামে বেশি প্রেসার থাকে তাহলে এটা ভেন্ট্রিকুলার দিকে খুলে যাবে, আবার ভেন্ট্রিকুলারে যদি প্রেসার বেশি থাকে তাহলে এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে কিন্তু এট্রিয়ামের দিকে খুলবে না, কারণ আমি আগেই বলছি সেটা হচ্ছে কি ওয়ান ওয়ে ভালভ। কারণ এটা যদি ভেন্ট্রিকল থেকে প্রেসারের কারণে যদি এটা এট্রিয়ার দিকে খুলে যায় তাহলে তখন হয়তো কি ভেন্ট্রিকল থেকে ব্লাড এট্রিয়াতে চলে যেত, কিন্তু এটা হয় না, এটা ওয়ান ওয়ে ভালভ হিসেবে কাজ করে। এট্রিয়াতে প্রেসার বাড়লে এটা ভেন্ট্রিকলের দিকে খুলে যাবে, যার কারণে এট্রিয়া থেকে ব্লাড ভেন্ট্রিকলে আসবে। কিন্তু ভেন্ট্রিকলে যদি প্রেসার বেড়ে যায় তখন এটা কি হবে, ওই এভি ভালভকে মানে বন্ধ করে দেবে, সেটা সাডেনলি বন্ধ করে দেবে। একইভাবে ভেন্ট্রিকুলার প্রেসার যদি এওটার প্রেসার চেয়ে বেশি হয়ে যায় তখন সেই ক্ষেত্রে এওটিক ভালভ যেটা, সেই এওটিক ভালভটা খুলে যাবে। আবার ভেন্ট্রিকুলার প্রেসারের চেয়ে যদি এওটার প্রেসার বেশি হয়ে যায় তখন এওটিক ভালভটা বন্ধ হয়ে যাবে। এই বেসিক জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সেটা। তাহলে ভেন্ট্রিকুলার যদি প্রেসার বেড়ে যায় এওটার চেয়ে তাহলে এওটিক ভালভ যেটা সেটা খুলে যাবে। আর এওটার প্রেসার যদি ভেন্ট্রিকুলার প্রেসার চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এওটিক ভালভটা বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু এটা এদিক দিয়ে খুলবে না, খুললে কি হতো কি এওটা থেকে ব্লাড ভেন্ট্রিকুলে চলে আসতো, কিন্তু সেটা হবে না, কারণ আমরা আগে বলছি সেটা হচ্ছে কি ওয়ান ওয়ে ভালভ এটা। তাহলে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে, এই বেসিক জিনিসটা। আচ্ছা, এরপরে 3 নাম্বার যে পয়েন্টটা, পারপাস অফ সিস্টুল ইজ টু পাম্প ব্লাড ফ্রম ভেন্ট্রিকল টু এওটা or pulmonary artery. So during systole a two ventricular valve closes and semilunar valve opens. আমি আবার বলছি, purpose of systole is to pump blood from the ventricle to aorta or pulmonary artery. তাহলে সিস্টুলের উদ্দেশ্য হচ্ছে ব্লাড পাম্প করা। কোথেকে কোথায়, ভেন্ট্রিকল থেকে এওটা, লেফট ভেন্ট্রিকল থেকে এওটা, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি, এখানে ব্লাড পাম্প করা। তাহলে এখন ব্লাড যদি ভেন্ট্রিকল থেকে এওটাতে পাম্প করতে চায় তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে কি এবি ভালভ যেটা সেটা বন্ধ হয়ে যেতে হবে আর সেমিলুনার ভালভটা ওপেন হতে হবে। আচ্ছা, আমি এখানে দেখাই সেটা। তাহলে মানে সিস্টুল বলতে আমরা মানে মূলত ভেন্ট্রিকুলার সিস্টুলই বলি। তাহলে এই যে লেফট ভেন্ট্রিকলের সিস্টুল হচ্ছে মনে করলাম, লেফট ভেন্ট্রিকুলার যদি সিস্টুল হয় তখন এই সিস্টুলার কেন হবে,
এই সিস্টুলের উদ্দেশ্য হচ্ছে কি ব্লাড পাম্প করে ভেন্ট্রিকল থেকে এউটাতে বের করে দেয়া, এউটাতে ইজেক্ট করা। তাহলে এখন ভেন্ট্রিকল থেকে যদি এউটাতে ব্লাড পাম্প করতে হয়, তাহলে অবশ্যই কি করতে হবে, এই ভালভটাকে খুলে ফেলতে হবে। তাহলে এই যে সেমিলুনার ভালভ, এই যে এউটিক ভালভ, এই এউটিক ভালভটাকে খুলতে হবে। এই এউটিক ভালভ যদি না খুলে, তাহলে এই ভেন্ট্রিকল থেকে ব্লাড এউটাতে তো যাওয়ার কোনো মানে পথই নাই। তাহলে অবশ্যই ভেন্ট্রিকল থেকে ব্লাড পাম্প করতে গেলে কি হবে, এই ভেন্ট্রিকল থেকে এউটার মাঝখানে যে দরজা, এই যে এউটিক ভালভ, এটাকে অবশ্যই খুলতে হবে। কিন্তু এখন শুধু এটা খুললে হবে না, সেই সাথে কি করতে হবে, এই পিছনে যে একটা দরজা আছে এউটা এবং ভেন্ট্রিকলের মাঝখানে, এটাকে বন্ধ করে দিতে হবে। এটাকে যদি বন্ধ করে না দেয়, তাহলে কি হবে, ভেন্ট্রিকল থেকে তখন ব্লাড কিছু এদিকে যাবে, আবার কিছু এট্রিয়া থেকে চলে যাবে। তাহলে ভেন্ট্রিকল থেকে যাতে ব্লাড এট্রিয়াতে চলে যেতে না পারে, সেজন্য কি করবে, আগে এই যে ট্রিভেন্ট্রিকুলার ভালভ যেটা, সেটাকে বন্ধ করে দেবে। এই ট্রিভেন্ট্রিকুলার ভালভ যেটা, সেটা আগে বন্ধ করে দিতে হবে। এটা ক্লোজ হবে, এই ট্রিভেন্ট্রিকুলার ভালভটা আগে ক্লোজ হবে, এরপরে হচ্ছে কি সেমিলুনার ভালভ যেটা, সেটা খুলবে। তাইলেই ইফেক্টিভ পাম্পিংটা হইতে পারবে। তাইলে সিস্টুল যেহেতু পাম্পিং এর জন্য হচ্ছে, সেজন্য সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, মাইট্রাল ভালভটাকে বন্ধ করে দিতে হবে, আর এউটিক ভালভ যেটা অথবা সেমিলুনার ভালভ যেটা, সেটাকে খুলতে হবে। তাহলে সিস্টুলের সময় এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ডিউরিং সিস্টুল, ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টুল, এবি ভালভ অথবা মাইট্রাল ভালভ বা ট্রাইকাস্পিড ভালভ, এই ভালভগুলো হচ্ছে ক্লোজ থাকে। এই ভালভগুলো ক্লোজ হবে এবং সেমিলুনার ভালভটা অবশ্যই ওপেন হবে। তাইলেই ভেন্ট্রিকুলার সিস্টুলের মাধ্যমে ব্লাড পাম্প হতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে পারপাস অফ ডায়াস্টুল ইজ টু ফিল ব্লাড ইন দ্য ভেন্ট্রিকল ফ্রম এট্রিয়া। তাহলে ডায়াস্টুলের উদ্দেশ্য হচ্ছে কি, এট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ব্লাড এনে জমা করা, এট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ব্লাড এনে জমা করা, সেটাই হচ্ছে কি ডায়াস্টুলের পারপাস, যাতে এটা পরবর্তীতে ভেন্ট্রিকল পাম্প করতে পারে। তাহলে সো ডিউরিং ডায়াস্টুল সেমিলুনার ভালভ ক্লোজেস এন্ড এবি ভালভ ওপেন্স। আচ্ছা, এটা আমি দেখাই। আচ্ছা, তাহলে যখন এই যে, তাহলে লেফট ভেন্ট্রিকল এটা যখন ডায়াস্টুল হবে, তখন কি হবে, ডায়াস্টুলের সময় আমাদের মানে এখানে ডায়াস্টুলের পারপাসটা কি, সেটা হচ্ছে কি এট্রিয়া থেকে ব্লাড ভেন্ট্রিকলে আসতে হবে, এসে ব্লাড গুলা জমা হবে, যাতে পরবর্তীতে সিস্টুলের সময় ভেন্ট্রিকল এই ব্লাড গুলাকে পাম্প করতে পারে। তাহলে এখন এট্রিয়া থেকে ব্লাড ভেন্ট্রিকলে এসে যদি জমা হইতে হয়, তাহলে অবশ্যই এই যে এই ভালভটা ওপেন হইতে হবে, এট্রিওভেন্ট্রিকুলার ভালভটা অবশ্যই ওপেন হওয়া লাগবে। তাহলে কি হবে, এট্রিয়া থেকে ব্লাড ভেন্ট্রিকলে আসতে হবে। কিন্তু মানে এট দ্য সেম টাইম কি করতে হবে, এই যে সেমিলুনার ভালভটা, সেটা বন্ধ করে দিতে হবে। এই সেমিলুনার ভালভটা যদি বন্ধ করে না দেয়, তাহলে কি হবে, একদিক দিয়ে এট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ব্লাড আসবে, আবার এদিকে একই সাথে ভেন্ট্রিকল থেকে আবার এউটাতে ব্লাড বের হয়ে যাবে। তাহলে ভেন্ট্রিকলে এসে ব্লাড জমা হইতে পারবে না। তো সেই জন্য কি হয়, ভেন্ট্রিকুলার ডায়াস্টুলের শুরুতেই হয় হচ্ছে কি, এই যে সেমিলুনার ভালভটা আগে বন্ধ হয়ে যায়। এটা বন্ধ হয়ে গেলে তাহলে ব্লাড বের হয়ে যাওয়ার পথ বন্ধ হয়। এরপর তখন এট্রিয়া থেকে ভেন্ট্রিকলে এসে ব্লাড জমা হতে পারে। তাহলে ডায়াস্টুলের সময় কি হবে, আমাদের মনে রাখতে হবে যে একদিকে এট্রিওভেন্ট্রিকুলার ভালভটা ওপেন থাকবে এবং সেমিলুনার ভালভ যেটা, সেটা ক্লোজ থাকবে। তাহলে এই কনসেপ্টটা অবশ্যই মনে রাখতে হবে। এরপর হচ্ছে ক্লোজার অফ ভালভস অকার বিফোর দেয়ার ওপেনিং ইন বোথ সিস্টুল এন্ড ডায়াস্টুল। তাহলে এটা বলতেছে হচ্ছে কি, এই যে মানে আমি আগে বললাম, সেটা হচ্ছে কি সিস্টুলের সময় একদিকে কি করতে হয়, মাইট্রাল ভালভ বা এবি ভালভ যেটা, সেটা বন্ধ করে দিতে হয়, এউটিক ভালভ বা সেমিলুনার ভালভ যেটা, সেটা খুলে দিতে হয়। তাহলে এই যে একটা বন্ধ হচ্ছে, একটা খুলতেছে, তাহলে এর মধ্যে বন্ধ হওয়ার ঘটনা কিন্তু আগে ঘটবে। সিস্টুলের সময়ও এই যে বন্ধ হওয়ার, যেটা বন্ধ হয় সিস্টুলের সময়, বন্ধ হয় হচ্ছে কি মাইট্রাল ভালভ। মাইট্রাল ভালভ বন্ধ হওয়ার মাধ্যমেই সিস্টুলটা শুরু হবে। এরপরে হচ্ছে কি ইয়েটা খুলবে, সেমিলুনার ভালভ যেটা, সেটা খুলবে। আবার একইভাবে ডায়াস্টুলের সময় আমরা বলছি হচ্ছে কি, সেমিলুনার ভালভ যেটা, সেটা বন্ধ হয় এবং এট্রিওভেন্ট্রিকুলার ভালভটা ওপেন হয়। তাহলে এই ক্ষেত্রে যেটা বন্ধ হওয়ার ঘটনা, যেটা সেমিলুনার ভালভটা আগে বন্ধ হবে, এটা বন্ধ হওয়ার মাধ্যমে ডায়াস্টুলটা বলতে গেলে শুরু হবে, এবং এরপরে এটা ওপেন হওয়ার মাধ্যমে ডায়াস্টুলটা ইফেক্টিভলি হবে, এই ভালভটা তখন ওপেন হবে। তাহলে দুই ক্ষেত্রেই মানে বন্ধ হওয়ার ঘটনাটা আগে হবে, খুলে যাওয়ার ঘটনাটা পরে হবে। এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সিস্টুলও শুরু হয় হচ্ছে একটা ভালভ বন্ধ হওয়ার মাধ্যমে, ডায়াস্টুলও শুরু হয় হচ্ছে একটা ভালভ বন্ধ হওয়ার মাধ্যমে। সিস্টুল শুরু হচ্ছে মাইট্রাল ভালভ বন্ধ হওয়ার মাধ্যমে, আর ডায়াস্টুল শুরু হয় হচ্ছে কি সেমিলুনার ভালভ বন্ধ হওয়ার মাধ্যমে। এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে।
আচ্ছা, তাহলে এখন আইসোমেট্রিক ফেজেস এক্সিস্ট বিটুইন ক্লোজার এন্ড ওপেনিং অফ বাল্বস। মানে আইসোমেট্রিক ফেজটা হচ্ছে কি, এই যে মানে সিস্টুল এবং ডায়াস্টুলে আমরা বলতেছি একটা বাল্ব বন্ধ হয় আর একটা বাল্ব খুলে। এই যে একটা বাল্ব খোলা এবং একটা বাল্ব বন্ধ হওয়া, মানে একটা বাল্ব প্রথমে বন্ধ হয় এরপর একটা বাল্ব খুলে, এই যে মাঝখানে যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাই হচ্ছে কি আইসোমেট্রিক কোন একটা ফেজ হয়। সিস্টুলের ক্ষেত্রে হয় হচ্ছে কি আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ, আর ডায়াস্টুলের ক্ষেত্রে হচ্ছে কি আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। তাহলে এটা আমরা ছবিতে দেখাই। তাহলে সিস্টুলের ক্ষেত্রে এই যে সিস্টুল লেফট ভেন্ট্রিকল, এটা সিস্টুলের ক্ষেত্রে কি হয় আমরা বলছিলাম হচ্ছে কি মাইট্রাল বাল্ব যেটা সেটা প্রথমে বন্ধ হবে, এটা বন্ধ হওয়ার মাধ্যমে সিস্টুলটা এটা বন্ধ হওয়ার পর থেকে শুরু করে এরপর সেমিলুনার বাল্ব ওপেন হওয়া পর্যন্ত এই যে মাঝখানে যে সময়টা, এটা হচ্ছে 0.05 সেকেন্ড। এই মাঝখানের সময়টা হচ্ছে কি আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ। তাহলে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজটা থেকে কতটুক সেটা হচ্ছে কি মানে বিটুইন ক্লোজার অফ দ্য মাইট্রাল বাল্ব এন্ড ওপেনিং অফ দ্য সেমিলুনার বাল্ব, এই দুটার মাঝখানে হচ্ছে কি আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ। তাহলে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজটা শুরু হবে মাইট্রাল বাল্ব ক্লোজ হওয়ার মাধ্যমে, এবং এটা শেষ হবে হচ্ছে কি সেমিলুনার বাল্বটা ওপেন হওয়ার মাধ্যমে। এরপরে সিস্টুলের মাধ্যমে সিস্টুলের বাকি যে ফেজগুলো এর মাধ্যমে ব্লাডগুলো ইজেক্ট হবে এরপরে। আচ্ছা, ঠিক একইভাবে আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ যেটা, সেটা হবে কি প্রথমেই যে সেমিলুনার বাল্ব যেটা সেটা বন্ধ হয়ে যাবে। সেমিলুনার বাল্বটা বন্ধ হবে, এই সেমিলুনার বাল্বটা বন্ধ হওয়ার পরে এটা হবে কি তখন এই যে ভেন্ট্রিকল রিল্যাক্স হওয়া শুরু করবে। ভেন্ট্রিকল রিল্যাক্স হওয়া যখন শুরু করলে তখন হবে কি আলটিমেটলি এট্রিয়াল প্রেসারের চেয়ে ভেন্ট্রিকুলার প্রেসারটা কমে যাবে। কমে গেলে আলটিমেটলি কি হবে, এট্রিওভেন্ট্রিকুলার ভালভ যেটা সেটা খুলে যাবে। খুলে যাওয়ার পরেই সাথে সাথে কিন্তু আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজটা শুরু হয়, মানে শেষ হবে। তাহলে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি মানে শুরুতে যখন ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করা শুরু করে, সাথে ভেন্ট্রিকল কন্ট্রাক্ট হওয়ার কারণে ভেন্ট্রিকুলার প্রেসারটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার সাথে সাথেই কি হয়, এই যে মাইট্রাল বাল্বটা বন্ধ হয়ে যায়। মাইট্রাল বাল্ব বন্ধ হওয়ার সাথে সাথে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজটা শুরু হয়, এবং ভেন্ট্রিকলের প্রেসার বাড়তে বাড়তে যখন এটা ইয়েকে খুলে দেয়, সেমিলুনার বাল্বটা খুলে দেয়, তখন হচ্ছে কি আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজটা ইয়ে হয়, শেষ হয়। মানে এটা কখন খুলে দেবে, যখন এউটার প্রেসারের চেয়ে ভেন্ট্রিকুলার প্রেসার বেড়ে যাবে, তখন এটা এই ইয়েটাকে খুলে দেবে, মানে সেমিলুনার বাল্বটাকে খুলে দেবে। তাহলে এই আইসোমেট্রিক কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের শুরু এবং শেষ দুইটাতেই যে কোনো একটা ভালভ বন্ধ হওয়ার মাধ্যমে শুরু হচ্ছে এবং যে কোনো একটা ভালভ ওপেন হওয়ার মাধ্যমে শেষ হচ্ছে। তাহলে এই জিনিসটা, এই দুটার মাঝখানে হচ্ছে আইসোমেট্রিক ফেজ। তাহলে এই কনসেপ্টটা অবশ্যই মনে রাখতে হবে কার্ডিয়াক সাইকেল বুঝতে গেলে। আচ্ছা, closure of valves produce hard sounds, but opening does not produce this. তাহলে ভালভগুলো যখন ক্লোজ হয় তখন সাউন্ড হয়, দরজা বন্ধ করলে আওয়াজ হয়, কিন্তু এটা খোলার সময় আওয়াজ হয় না। তাহলে যে ভালভগুলো বন্ধ হচ্ছে সিস্টুলের শুরুতেই প্রথম যে ঘটনাটা ঘটে, মানে ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করা শুরু করে এবং সাথে সাথে ভেন্ট্রিকুলার প্রেসার ইনক্রিজ করার মাধ্যমে একটু মাইট্রাল বাল্বটাকে কি করে বন্ধ করে দেয়, বা যে এভি ভালভ বন্ধ করে দেয়, এট্রিওভেন্ট্রিকুলার ভালভ বন্ধ করে দেয়। এবং এট্রিওভেন্ট্রিকুলার ভালভ বন্ধ হওয়ার মাধ্যমেই হচ্ছে কি সিস্টুলটা শুরু হয়। এবং এই যে এট্রিওভেন্ট্রিকুলার ভালভ যখন বন্ধ হয় তখনই ফার্স্ট হার্ট সাউন্ডটা আমরা শুনতে পাই। আবার যখন ডায়াস্টুল হয়, ডায়াস্টুলের শুরুতেই হচ্ছে কি সেমিলুনার ভালভ যেটা সেটা বন্ধ হয়। সেমিলুনার ভালভ বন্ধ হওয়ার সাথে সাথে সেকেন্ড হার্ট সাউন্ডটা আমরা শুনতে পাই। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি মানে ক্লোজার অফ দ্য ভালভের কারণে হার্ট সাউন্ডটা প্রডিউস হচ্ছে, কিন্তু ওপেনিং অফ দ্য ভালভের কারণে হার্ট সাউন্ড কিন্তু প্রডিউস হচ্ছে না। তাহলে সিস্টুলটা শুরু হচ্ছে কি ক্লোজার অফ এভি ভালভের মাধ্যমে সিস্টুলটা শুরু হচ্ছে, তখন ফার্স্ট হার্ট সাউন্ডটা আমরা শুনি। আর ডায়াস্টুলটা শুরু হয়েছে ক্লোজার অফ দ্য সেমিলুনার ভালভের মাধ্যমে, তখন আমরা সেকেন্ড হার্ট সাউন্ডটা শুনতে পাই। আচ্ছা, এরপরে হচ্ছে কি ইলেকট্রিক্যাল ইভেন্টস প্রিসিড এন্ড ইনিশিয়েট মেকানিক্যাল ইভেন্টস। ইলেকট্রিক্যাল ইভেন্ট আগে শুরু হয়, এরপরে হচ্ছে কি মেকানিক্যাল ইভেন্ট গুলা শুরু হয়। যেমন আগে এট্রিয়াল ডিপোলারাইজেশন হয়, যেটা আমরা ইসিজিতে পি ওয়েভের মাধ্যমে দেখতে পারি। ইসিজিতে যখন পি ওয়েভটা দেখা যাবে তার একটু পরেই শুরু হবে হচ্ছে কি এট্রিয়াল সিস্টুল বা কন্ট্রাকশন। ঠিক একইভাবে কিউআরএস কমপ্লেক্স যখন হয়
কিউআরএস কমপ্লেক্সটা হচ্ছে কি আসলে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে কিউআরএস কমপ্লেক্সটা শুরু হওয়ার পরপরই ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বা ভেন্ট্রিকুলার সিস্টুল শুরু হয়। তাহলে আগে শুরু হবে হচ্ছে কি ইলেকট্রিক্যাল ইভেন্ট, এরপরে শুরু হবে হচ্ছে কি মেকানিক্যাল ইভেন্ট। আচ্ছা, আমি ওই ছাত্রছাত্রীদেরকে বলবো মানে এই মানে স্লাইডটা ওই মোবাইলে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে, এটা নিয়ে রাখলে ভালো হবে। সেটা মানে বেসিক কনসেপ্ট, এই জিনিসটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এটা যদি মনে রাখতে পারো তাহলে কার্ডিয়াক সাইকেল বোঝাটা অনেক ইজি হবে। এটা মনে না থাকলে ওই কার্ডিয়াক সাইকেল শুধুমাত্র মুখস্থ করলে সেটা মানে পরবর্তীতে বলার সময় বা লেখার সময় ভুল লেখার সম্ভাবনা থাকে। এজন্য তোমরা জাস্ট এই মানে স্লাইডটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখো। তাহলে এখন আমরা আসছি হচ্ছে কি ভেন্ট্রিকুলার সিস্টুল কিভাবে হচ্ছে, সিস্টুলের যে ফেজগুলা, এই ফেজগুলা নিয়ে একটু আলোচনা করি। ভেন্ট্রিকুলার সিস্টুলে আমরা বলছিলাম হচ্ছে কি 3টা ফেজ আছে। একটা হচ্ছে কি আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ। আর এরপরে হচ্ছে কি ভেন্ট্রিকুলার ইজেকশন, 2টা ফেজ আছে। একটা হচ্ছে র্যাপিড ইজেকশন ফেজ আর একটা হচ্ছে কি স্লো ইজেকশন ফেজ। একটা হচ্ছে কি র্যাপিড ইজেকশন ফেজ আর একটা স্লো ইজেকশন ফেজ। তাহলে এখানে এই ছবিটা হচ্ছে কি একটা গ্যানং এর ছবি। গ্যানং এ এই 2টা ছবির মাধ্যমে সিস্টুলার ফেজগুলো দেখানো হয়েছে। আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে কি হয় এখানে নিচে লেখা দেখো, সেটা হচ্ছে কি এবি ভালভস ক্লোজড, এবি ভালভ বন্ধ থাকে, এউটিক এবং পালমোনারি ভালভ এগুলোও বন্ধ থাকে। তাহলে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ যেটা, সেটার বৈশিষ্ট্য হচ্ছে কি এখানে 2টা ভালভই বন্ধ থাকবে, ভেন্ট্রিকুলার ভালভও বন্ধ থাকবে, সেমিলুনার ভালভও বন্ধ থাকবে। তাহলে ভেন্ট্রিকলটা হচ্ছে কি একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে কাজ করবে, একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে থাকবে, 2টা ভালভই বন্ধ থাকতেছে। এই যে দেখো এখানে হচ্ছে কি এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল। তাহলে এই 2টার মাঝখানে হচ্ছে কি এখানে মাইট্রাল ভালভ আর এখানে হচ্ছে কি এটা এউটিক ভালভ। দেখো এখানে মাইট্রাল ভালভও বন্ধ, এউটিক ভালভও বন্ধ। তাহলে এটা শুরু হয়েছিল কিভাবে? শুরু হয়েছিল হচ্ছে কি এখানে ডায়াস্টুলের সময় আগে ইয়েটা বন্ধ ছিল, মানে সিস্টুল হওয়ার আগে তো ভেন্ট্রিকলে ডায়াস্টুল ছিল, ডায়াস্টুলের সময় আগেই সেমিলুনার ভালভ, এখানে যেটা এউটিক ভালভ, এটা আগে থেকেই বন্ধ ছিল আর এটা খোলা ছিল এবি ভালভ, কারণ ডায়াস্টুলের সময় এট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ব্লাড আসতো। এখন ডায়াস্টুল যখন শেষ হলো ভেন্ট্রিকুলার সিস্টুল শুরু হবে। সিস্টুল শুরু হওয়ার সাথে সাথে কি হবে, ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করা শুরু করবে ভেন্ট্রিকুলার প্রেসারটা বেড়ে সাথে সাথে এট্রিওভেন্ট্রিকুলার ভালভ যেটা এটাকে বন্ধ করে দেবে। তাহলে কি হবে, তখনই হচ্ছে কি আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজটা শুরু হবে। তাহলে যখন আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ শুরু হচ্ছে তখন আলটিমেটলি 2টা ভালভই বন্ধ থাকতেছে, এবি ভালভও বন্ধ থাকতেছে, সেমিলুনার ভালভও বন্ধ থাকতেছে। তাহলে এটার বৈশিষ্ট্য হচ্ছে কি মানে all valves are closed in isometric contraction phase. তাহলে এটা একটা বৈশিষ্ট্য। তাহলে এবি ভালভও ক্লোজ থাকবে, সেমিলুনার ভালভও ক্লোজ থাকবে। এইগুলো মনে রাখতে হবে। এটা এমসিকিউ তে আসে, পোস্ট গ্রাজুয়েশনও আসে, এমবিবিএস লেভেলও আসে। আচ্ছা, তাহলে এটা শুরু হয় কিভাবে? শুরু হয় হচ্ছে এই যে এবি ভালভ যেটা, সেটা বন্ধ হওয়ার মাধ্যমে। আর শেষ হচ্ছে কি যখন ভেন্ট্রিকুলার প্রেসারটা বাড়তেই থাকে, যেহেতু এখানে মানে এটা ক্লোজড ক্যাভিটি হিসেবে থাকতেছে, কিন্তু ভেন্ট্রিকলে মানে এর আগে ডায়াস্টুলের সময় ব্লাড জমা হয়েছিল 120 ml। এই যে 120 ml ব্লাড এখানে আছে, যেগুলো বের হইতে পারতেছে না, কিন্তু ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতেছে, যার কারণে ভেন্ট্রিকুলার প্রেসারটা শার্পলি রাইজ করে। শার্পলি রাইজ করার কারণে হচ্ছে কি তখন যখন এই ভেন্ট্রিকুলার প্রেসারটা এউটার প্রেসারের চেয়ে বেশি হয়ে যায়, তখন এই সেমিলুনার ভালভটা খুলে যায়। তাহলে ওই এউটিক প্রেসারটা তখন হচ্ছে কি 80 মিলিমিটার মার্কারি থাকে, মানে যেটা ডায়াস্টলিক প্রেসার। সিস্টুলের আগে ডায়াস্টলিক প্রেসারের মধ্যে থাকে ওটা, তখন 80 মিলিমিটার মার্কারি থাকে। তো যেহেতু ডায়াস্টলিক প্রেসারটা 80 মিলিমিটার মার্কারি, সেই কারণে ভেন্ট্রিকুলার প্রেসারটা যখন 80 মিলিমিটারের মার্কারির চেয়ে বেশি হয়ে যাবে, তখন মানে এদিকে প্রেসার বেশি এদিকে প্রেসার কম, তখন মানে এদিকে এই যে ভেন্ট্রিকল থেকে এউটার দিকে ভালভটা সাডেনলি ওপেন হবে। তাহলে ভেন্ট্রিকুলার প্রেসার ইনক্রিজ হওয়ার কারণে সেমিলুনার ভালভটা খুলে যাবে। কখন খুলে যাবে? যখন এউটিক প্রেসারের চেয়ে ভেন্ট্রিকুলার প্রেসারটা বেড়ে যাবে।
তাহলে এওটিক প্রেসার তখন কত থাকে 80 মিলিমিটার মার্কারি, যেটা ডায়াস্টোলিক প্রেসার সেটা। তখন ভেন্ট্রিকুলার প্রেসারটা যখন 80 মিলিমিটার মার্কারি ক্রস করবে তখন সেটা খুলে যাবে, তাহলে তখন আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজটা শেষ হয়ে যাবে। তাহলে এখন আইসোমেট্রিক কন্ট্রাকশনে এর মাঝখানে যে ঘটনাগুলো হয়, তাহলে এখানে কি কি হয় সেটা হচ্ছে কি, এটা ভেন্ট্রিকল মানে রিমেইনস অ্যাজ এ ক্লোজড ক্যাভিটি, যেহেতু দুইটা ভালভই বন্ধ থাকতেছে। এরপর হচ্ছে কি এখানে ভেন্ট্রিকুলার ভলিউম ডাজ নট চেঞ্জ, ভেন্ট্রিকুলার ভলিউম চেঞ্জ হয় না, যেহেতু এটা বের হওয়ার পথ নাই, দুইটা ভালভই বন্ধ, তাহলে ভেন্ট্রিকুলার ভলিউম কোনো চেঞ্জ হয় না। কিন্তু ভেন্ট্রিকুলার প্রেসার শার্পলি রাইজ হয়, ভেন্ট্রিকুলার প্রেসার শার্পলি রাইজ হয়। এটা এমসিকিউ তে অনেক সময় আসে, আমি দেখছি এফসিএস পার্ট 1 এ আসে, যে মানে এটা লেখা আছে ভেন্ট্রিকুলার প্রেসার গ্রাজুয়ালি ইনক্রিজ ইন আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ। তাহলে এটা ট্রু হবে না ফলস হবে? এটা ফলস হবে, কারণ এটা গ্রাজুয়ালি ইনক্রিজ করে না, এটা শার্পলি ইনক্রিজ করে, র্যাপিডলি ইনক্রিজ করে। তাহলে এটা হচ্ছে মানে ভেন্ট্রিকুলার প্রেসার বা ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেসার শার্পলি রাইজড, শার্পলি ইনক্রিজড, তাহলে এটা প্রেসারটা শার্পলি বাড়তেছে। তাহলে এখানে ভলিউম, আবার মাসলের লেন্থ, যেহেতু এটা আইসোমেট্রিক, এটা নামই হচ্ছে আইসোমেট্রিক। আইসোমেট্রিক মানে হচ্ছে কি মাসলের লেন্থ চেঞ্জ হবে না। এই যে আইসো ভলিউমেট্রিক, আইসো মানে সমান, ভলিউম মানে ভলিউম চেঞ্জ হচ্ছে না, যেহেতু ভলিউমও সমান থাকতেছে অত ভলিউম চেঞ্জ হচ্ছে না। আর মেট্রিক বলতে মাসল লেন্থ বোঝাচ্ছে, এখানে মাসলের লেন্থ যেটা সেটাও চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে মাসলের লেন্থও চেঞ্জ হচ্ছে না, মাসলের ভলিউমও চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভেন্ট্রিকুলার প্রেসারটা শার্পলি ইনক্রিজ করতেছে। আর ওই সময় দুইটা ভালভই ক্লোজড থাকতেছে। এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজের। এবং এটা শুরু হয় হচ্ছে কি মাইট্রাল ভালভটা বন্ধ হওয়ার মাধ্যমে, এবং শেষ হয় হচ্ছে কি এই যে সেমিলুনার ভালভটা বন্ধ হওয়ার মাধ্যমে। এখন কোন মানুষের যদি ডায়াস্টোলিক হাইপারটেনশন থাকে, মনে করলাম পেশেন্টের তখন ব্লাড প্রেশার হচ্ছে কি 140/100, সিস্টোলিক প্রেশার 140, ডায়াস্টোলিক প্রেশার 100, তাহলে তখন সেই ক্ষেত্রে কি হবে? আমি এখানে বলতেছি হচ্ছে কি যখন ভেন্ট্রিকুলার প্রেশারটা 80 মিলিমিটার মার্কারি ক্রস করে, তখনই কি হয়, এই যে সেমিলুনার ভালভটা খুলে যায়। কেন খুলে যায়? তখন এওটার প্রেশারটা তখন হচ্ছে কি 80 মিলিমিটার মার্কারি থাকে। কিন্তু এখন যে মানুষটার ডায়াস্টোলিক প্রেশারটা 100 মিলিমিটার মার্কারি, সেই মানুষের সেমিলুনার ভালভ খুলতে গেলে কি করতে হবে? ভেন্ট্রিকুলার প্রেশার 80 মিলিমিটার মার্কারি হইলে হবে না, সেই ক্ষেত্রে 100 মিলিমিটার মার্কারি ক্রস করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে? ভেন্ট্রিকুলার ওয়ার্কলোড অনেক বেশি হবে, ভেন্ট্রিকলকে বেশি কন্ট্রাক্ট করতে হবে, বেশি কাজ করতে হবে। তো এই জন্য ভেন্ট্রিকুলার অক্সিজেন ইউজ বেশি হবে, নিউট্রিয়েন্ট ইউজ বেশি হবে, বেশি পরিমাণ ব্লাড সাপ্লাই লাগবে। তো এই জন্য ওই যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে বা করোনারি হার্ট ডিজিজ থাকে কোনো একটা পেশেন্টের, তাহলে তাদের ক্ষেত্রে যদি ডায়াস্টোলিক প্রেশার বেশি থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে কি ইসকেমিক হার্ট ডিজিজটা অ্যাগ্রাভেট করতে পারে। তো এই জন্য এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে? ডায়াস্টোলিক প্রেশারটা যাতে কম থাকে সেটার জন্য আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগগুলো ইউজ করতে হবে। না হলে কি হবে? না হলে ভেন্ট্রিকলের মাসলগুলোকে বেশি কাজ করতে হবে, বেশি কাজ করতে হলে বেশি পরিমাণের অক্সিজেন লাগবে, বেশি পরিমাণে নিউট্রিশন লাগবে, তখন ব্লাড ফ্লো বেশি লাগবে। কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ পেশেন্টের কোনো এরিয়াতে দেখা যাবে ব্লাড ফ্লো কম থাকে, তখন কি হবে? পেইন হবে, তখন এনজিনার পেইন হবে। তো এই জন্য ইসকেমিক হার্ট ডিজিজ পেশেন্টের কি করতে হবে? আমাদের ডায়াস্টোলিক প্রেশারটা যাতে কম থাকে সেটা অবশ্যই চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে এই যে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজটা তাহলে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ফেজ। তাহলে এখন আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজটা তাহলে শেষ হচ্ছে কি সেমিলুনার ভালভটা ওপেন হওয়ার মাধ্যমে। এরপরে শুরু হয় হচ্ছে কি ভেন্ট্রিকুলার ইজেকশন ফেজ। ভেন্ট্রিকুলার ইজেকশন ফেজের মধ্যে দুইটা ফেজ আমরা বলছিলাম, একটা হচ্ছে র্যাপিড ইজেকশন ফেজ আর একটা হচ্ছে কি স্লো ইজেকশন ফেজ। তাহলে এই দুইটাতেই র্যাপিড ইজেকশন ফেজ এবং স্লো ইজেকশন ফেজ দুইটাতে কি হয়? এট্রিভেন্ট্রিকুলার ভালভটা হচ্ছে কি ক্লোজড থাকবে, এওটিক এবং পালমোনারি ভালভটা হচ্ছে কি ওপেন থাকবে। আমরা আগেই বলছিলাম বেসিক কনসেপ্ট গুলা বলার সময় যে সিস্টুলের পারপাস হচ্ছে কি ব্লাডকে পাম্প করা, ভেন্ট্রিকল থেকে এওটাতে পাম্প করা, লেফট ভেন্ট্রিকল থেকে এওটাতে পাম্প করা, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে পাম্প করা। তাহলে এখন ভেন্ট্রিকল থেকে যদি আমি ইয়েতে পাম্প করতে চাই, ব্লাডকে যদি এওটাতে পাম্প করতে চাই, তাহলে কি করতে হবে? এই যে সেমিলুনার ভালভটা যে এখানে হচ্ছে এওটিক ভালভ, এই এওটিক ভালভটাকে অবশ্যই ওপেন থাকতে হবে। কিন্তু একই টাইমে এই যে এবি ভালভটা, মাইট্রাল ভালভ যেটা, সেটা কিন্তু বন্ধ থাকতে হবে। এটা যদি বন্ধ না থাকে তাহলে এটা ভেন্ট্রিকল কন্ডাকশন করলে ব্লাড কিছু এওটাতে যাবে, কিছু এট্রিয়াতে যাবে। কিন্তু আমরা আগেই বলছি সেটা হচ্ছে কি এগুলো ওয়ান ওয়ে ভালভ হিসেবে কাজ করে, ওয়ান ওয়ে। এটা মানে
ভেন্ট্রিকল থেকে ব্লাড কখনো এটা ব্যাকওয়ার্ড মুভমেন্ট হবে না, নরমালি হবে না, সেটা এট্রিয়াতে যাবে না। ভেন্ট্রিকল থেকে ব্লাড যাবে সবসময় হচ্ছে কি স্বাভাবিক অবস্থায়, যদি অন্য কোনো ডিজিজ না থাকে, স্বাভাবিক অবস্থায় ব্লাড যাবে হচ্ছে কি এউটাতে। তাহলে এই জন্য এই যে এট্রিওভেন্ট্রিকুলার ভালভটাকে বন্ধ থাকতে হবে তখন ইজেকশন ফেজে, আর হচ্ছে কি সেমিলুনার ভালভ যেটা সেটা ওপেন থাকতে হবে। আচ্ছা, এখন র্যাপিড ইজেকশন ফেজ যেটা, সেটাতে হচ্ছে কি 70% ব্লাড ইজেক্টেড হয়ে যায়। যে পরিমাণ ব্লাড ইজেক্ট হয় আমরা জানি হচ্ছে কি প্রত্যেকটা বিটে বা প্রত্যেকটা সিস্টুলে 70 ml ব্লাড কি হয় ইজেক্ট হয়, 70 ml ব্লাড ইজেক্ট হয়। তো এই যে 70 ml ব্লাড ইজেক্ট হয় তার 70%ই হচ্ছে কি র্যাপিড ইজেকশন ফেজের সময় পাম্প হয়ে যায়, আর বাকি 30% ব্লাড পাম্প হয় হচ্ছে কি স্লো ইজেকশন ফেজে। তো এই যে এই সময় ভেন্ট্রিকুলার র্যাপিড ইজেকশন ফেজের সময় কি হয়, সেটা ব্লাড একদিকে ব্লাডও ভেন্ট্রিকুলার ব্লাড বের হয়ে যাচ্ছে, যার কারণে ব্লাড ভলিউম কমতেছে, কিন্তু তখন প্রেশারটা রাইজ করে হচ্ছে কি মানে কন্ট্রাকশনের কারণে, কন্ট্রাকশনের ইন্টেন্সিটি বেশি থাকার কারণে তখন এটা ওই ভেন্ট্রিকুলার ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেশার যেটা সেটা তখনও ইনক্রিজ করে। কিন্তু স্লো ইজেকশন ফেজে এসে ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেশারটা একটু কমে যায়, তবে ভলিউমটা আর একটু কমে, ইন্ট্রাভেন্ট্রিকুলার ভলিউমটা আর একটু কমে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটতেছে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ, ভেন্ট্রিকুলার ইজেকশন ফেজ, তাহলে এই যে এখানে মানে কোন সময় কি হচ্ছে, কোন সময় ভালভ কোনটা বন্ধ হচ্ছে, কোনটা খুলতেছে, ভলিউম কি চেঞ্জ হচ্ছে, ভলিউম কমতেছে না বাড়তেছে, তারপর হচ্ছে কি প্রেসার কি হচ্ছে, সেই জিনিসগুলো আমাদের অবশ্যই মানে আইডিয়া রাখতে হবে, বুঝতে হবে। তাহলে আমরা ভেন্ট্রিকুলার সিস্টুল যেটা সেটা করলাম, মোটামুটি আলাপ করলাম। এরপরে আমরা আলাপ করি হচ্ছে কি ডায়াস্টুল, ভেন্ট্রিকুলার ডায়াস্টুল। ভেন্ট্রিকুলার ডায়াস্টুলে আমরা আগে বলছিলাম সেটা হচ্ছে কি 5টা ফেজ থাকে। 5টা ফেজের মধ্যে এখানে সবগুলা ছবি দিয়ে দেখানো হয় না, এখানে 3টা দেখানো হয়েছে। আচ্ছা, প্রথমেই হচ্ছে প্রোটোডায়াস্টুলিক ফেজ। একটা হচ্ছে কি প্রোটোডায়াস্টুলিক ফেজ, যেটা হচ্ছে কি 0.04 সেকেন্ড প্রোটোডায়াস্টুলিক ফেজ। এরপরে হচ্ছে কি আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, আইসোমেট্রিক বা আইসোভলিওমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। তারপরে হচ্ছে কি ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ, এরপরে হচ্ছে স্লো ফিলিং ফেজ, এরপরে হচ্ছে কি লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, বা যখন ঠিক একই টাইমে হয় হচ্ছে কি এট্রিয়াল সিস্টুল বা এট্রিয়াল কন্ট্রাকশন। তাহলে মানে আমরা ফেজগুলো আবার একটু বলি, সেটা হচ্ছে কি এখানে 5টা ফেজ থাকে ডায়াস্টুলের সময়। একটা হচ্ছে কি প্রোটোডায়াস্টুলিক ফেজ, এরপরে হচ্ছে কি আইসোভলিওমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, এরপরে হচ্ছে কি ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ, এরপরে হচ্ছে কি স্লো ফিলিং ফেজ, এরপরে হচ্ছে কি লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, যখন হচ্ছে কি এট্রিয়ার কন্ট্রাকশন হয়। আচ্ছা, তাহলে আমরা এগুলো সিরিয়ালি আলাপ করি। প্রোটোডায়াস্টুলিক ফেজটা কি? প্রোটোডায়াস্টুলিক ফেজটা খুব সামান্য একটা সময়, সেটা হচ্ছে কি যখনই সিস্টুলটা শেষ হয়, সিস্টুল শেষ হওয়ার পরপরই ভেন্ট্রিকলটা রিল্যাক্স হওয়া শুরু করে। ভেন্ট্রিকল রিল্যাক্স হওয়া শুরু করার সাথে সাথে কি হয়, ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেসারটা ফল করে, কমে যায়। ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেসারটা যখন এউটার প্রেসারের চেয়ে কমে যায়, তখন সাথে সাথে কি হয়, এউটিক ভালভ যেটা বা সেমিলুনার ভালভ যেটা, সেমিলুনার ভালভটা হচ্ছে কি বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। তাহলে এই যে সামান্য সময়টা মানে ভেন্ট্রিকলটা সিস্টুলের পরে ভেন্ট্রিকলটা রিল্যাক্স হলো, রিল্যাক্স হওয়ার কারণে ভেন্ট্রিকুলার প্রেসারটা সামান্য কমলো, কমে যাওয়ার কারণে মানে এউটার প্রেসারের চেয়ে ভেন্ট্রিকুলার প্রেসার কমে যাওয়ার কারণে কি হবে, এউটা কি করবে, সিমিলুনার ভালভ যেটা বা ইউটিক ভালভ সেটাকে পুশ করে বন্ধ করে দেবে, সাডেনলি মানে ক্লোজ করে দেবে। তাহলে এই যে বন্ধ হয়ে যাওয়া, এতটুকু পর্যন্ত হচ্ছে প্রোটোডায়াস্টুলিক ফেজ। তাহলে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি এই যে সেমিলুনার ভালভ বন্ধ হওয়ার সাথে সাথে প্রোটোডায়াস্টুলিক ফেজ শেষ এবং আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ শুরু। এটা কিন্তু মনে রাখতে হবে, বিভিন্ন এমসিকিউতে মানে এই কনসেপ্টের উপর ভিত্তি করে অনেক প্রশ্ন থাকে। এটা আমি দেখছি পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষাতেও থাকে, এমডি এমএস রেসিডেন্সি বা এফসিএস পার্ট 1 এগুলোতে থাকে। তাহলে এই পয়েন্টটা মনে রাখতে হবে, এই যে সেমিলুনার ভালভ যে বন্ধ হচ্ছে, সেমিলুনার ভালভটা বন্ধ হওয়ার সাথে সাথে প্রোটোডায়াস্টুলিক ফেজটা শেষ হয়ে যাচ্ছে এবং আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজটা শুরু হয়ে যাচ্ছে। এই কথাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা আসি হচ্ছে কি পরের যে ফেজটা আইসোভলিওমেট্রিক রিল্যাক্সেশন ফেজ।
তাহলে হচ্ছে কি আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজের প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে কি শুরুতেই হচ্ছে কি এই যে সেমিলুনার ভালভটা, সেমিলুনার ভালভ যেটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে, সেমিলুনার ভালভটা বন্ধ হয়ে যাচ্ছে। সেমিলুনার ভালভটা বন্ধ হয়ে যাওয়ার পরে কি হয়, এর মধ্যে কিন্তু ভেন্ট্রিকলটা রিল্যাক্স করতেছে, ভেন্ট্রিকলটা রিল্যাক্স হচ্ছে, ডায়াস্টল হচ্ছে। ভেন্ট্রিকল রিল্যাক্স হওয়ার কারণে ভেন্ট্রিকুলার প্রেসারটা কমতে থাকে। ভেন্ট্রিকুলার প্রেসারটা যখন কমে, এটা যখন এট্রিয়ার প্রেসারের চেয়ে ভেন্ট্রিকুলার প্রেসারটা কমে যায়, তখন কি হয়, এই যে এট্রিওভেন্ট্রিকুলার যে ভালভটা সেটা ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে এরপরে আলটিমেটলি পরবর্তীতে হচ্ছে কি এট্রিয়া থেকে ব্লাড ভেন্ট্রিকলে আসতে পারে, ভেন্ট্রিকুলার ফিলিং গুলা হয় যেগুলো পরবর্তী ফেজে হবে। এখানে হচ্ছে কি আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজটা হচ্ছে কতটুকু, সেটা হচ্ছে কি আমরা আগে বলছি একটা ভালভ বন্ধ হওয়া আর একটা ভালভ খোলা, এর মাঝখানের সময়টাই হচ্ছে কি আইসোমেট্রিক ফেজ গুলা। তাহলে এখানে শুরু হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে কি সেমিলুনার ভালভ যেটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা বন্ধ হওয়ার মাধ্যমে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজটা শুরু হচ্ছে। আর শেষ হচ্ছে কি হলো এট্রিওভেন্ট্রিকুলার ভালভ যেটা সেটা কি সেটা ওপেন হওয়ার মাধ্যমে সেটা ওপেন হয়ে যাচ্ছে, সেটা ওপেন হওয়া পরপরই এটা শেষ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। এবং এখানে ওই এটা যে শুরু হচ্ছে, শুরুর সময় যে সেমিলুনার ভালভটা বন্ধ হচ্ছে, এটার সাথে সাথে কিন্তু সেকেন্ড হার্ট সাউন্ডটা প্রডিউস হচ্ছে, এটা মনে রাখতে হবে। মানে এই যে সেমিলুনার ভালভটা যখন বন্ধ হয়, ডায়াস্টলটা যে শুরু হচ্ছে, ডায়াস্টল বা আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজটা সেটা মানে শুরু হচ্ছে সেমিলুনার ভালভ বন্ধ হওয়ার মাধ্যমে, যখন সেকেন্ড যার কারণে সেকেন্ড হার্ট সাউন্ডটা প্রডিউস হয়। এবং তার আগে কিন্তু এটা ইয়েটা বন্ধ থাকে, এই বিভাগটা বন্ধ থাকে, মানে এটা এর আগে যখন সিস্টেম ছিল তখন এটা বন্ধ ছিল, তখন এই জন্য আলটিমেটলি এটা বন্ধ হওয়া এবং এটা খোলার মধ্যবর্তী যে সময়টা, সেমিলুনার ভালভ বন্ধ হওয়া এবং এট্রিওভেন্ট্রিকুলার ভালভ খোলার মধ্যবর্তী যে সময়টা সেটা হচ্ছে আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। তার মানে এই যে মধ্যবর্তী সময়টাতে কিন্তু দুইটা ভালভই বন্ধ থাকতেছে, তাহলে এই বিভাগ সেটা কি থাকতেছে, ক্লোজড। এখানে দেখা যাচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজ যেটা সেটাতে তাহলে দেখো এই বিভাগটা ক্লোজড, এওটিক এন্ড পালমোনারি ভালভ হচ্ছে ক্লোজড, তাহলে এই দুইটা ভালভই হচ্ছে ক্লোজড থাকতেছে। তাহলে এই ফেজটাতে তাহলে কি কি চেঞ্জ হয়, মানে এটার বৈশিষ্ট্য কি, আইসোভলিউমেট্রিক ফেজের বৈশিষ্ট্য হচ্ছে কি দুটো ভালভই ক্লোজড থাকবে, যার কারণে ভেন্ট্রিকল অ্যাক্টস অ্যাজ এ ক্লোজড ক্যাভিটি। তো এটা যেহেতু ক্লোজড ক্যাভিটি থাকে, সেটার জন্য কি ভেন্ট্রিকুলার ভলিউম ডাজ নট চেঞ্জ, ভেন্ট্রিকুলার ভলিউমটা চেঞ্জ হয় না, কারণ তখন মানে ভেন্ট্রিকল থেকে ব্লাড বাইরেও যেতে পারে না, ভিতরেও আসতে পারে না, কারণ দুটা ভালভই বন্ধ। আচ্ছা, ভেন্ট্রিকুলার ব্লাড ভলিউম তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভেন্ট্রিকুলার যে প্রেসারটা সেটা শার্পলি ডিক্রিজ হচ্ছে, শার্পলি ডিক্রিজ হচ্ছে। মানে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে আমরা দেখছিলাম হচ্ছে কি ভেন্ট্রিকুলার ব্লাড ভলিউম চেঞ্জ হয় না, কিন্তু ভেন্ট্রিকুলার প্রেসারটা শার্পলি রাইজ করে। আর আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজের ক্ষেত্রেও একইভাবে ভেন্ট্রিকুলার ব্লাড ভলিউমটা চেঞ্জ হয় না, কিন্তু এখানে ভেন্ট্রিকুলার প্রেসারটা শার্পলি ফল করে, শার্পলি ডিক্রিজড হয়, শার্পলি কমে যায়। তাহলে কেন কমে যায়, সেটা হচ্ছে যেহেতু এখানে ভেন্ট্রিকুলার মাসলটা রিল্যাক্স হচ্ছে, ভেন্ট্রিকুলার মাসলটা যেহেতু রিল্যাক্স হয়ে যাচ্ছে কিন্তু নতুন করে ব্লাড আসতে পারতেছে না, সেই কারণে এটা মানে শার্পলি ভেন্ট্রিকুলার প্রেসার যেটা সেটা কমে যায়। তাহলে আর আরো বৈশিষ্ট্য হচ্ছে কি, এই যে ভেন্ট্রিকুলার ভলিউম যেমন চেঞ্জ হয় না, ঠিক একইভাবে ভেন্ট্রিকুলার মাসলের যে লেন্থ, ভেন্ট্রিকুলার মাসল ফাইবারের যে লেন্থ, এই মাসল ফাইবারের লেন্থ গুলা কিন্তু চেঞ্জ হয় না। এখানে নামের মধ্যেই আমরা আগে বলছিলাম আইসো ভলিউমেট্রিক, আইসো মানে সমান, ভলিউম মানে ভলিউম, তাহলে ভলিউমও সমান থাকবে, মানে চেঞ্জ হবে না। মেট্রিক মানে হচ্ছে কি, মানে কোন একটা জিনিস মাপা, সেটা হচ্ছে কি যেমন বা লেন্থের কথা, এখানে লেন্থের কথা আমরা বলছি, সেটা হচ্ছে কি মাসলের লেন্থ যেটা সেটা চেঞ্জ হচ্ছে না। তাহলে আইসোভলিউমেট্রিক মানে হচ্ছে কি সেখানে ভলিউমও চেঞ্জ হয় না, মাসলের লেন্থও চেঞ্জ হয় না, কিন্তু মানে আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজের ক্ষেত্রে ভেন্ট্রিকুলার প্রেসারটা মানে শার্পলি ডিক্রিজ হয়, আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজের ক্ষেত্রে ভেন্ট্রিকুলার প্রেসারটা শার্পলি রাইজ হয়। আবার দুই আইসোমেট্রিক ফেজের ক্ষেত্রে কিন্তু ভালভগুলা হচ্ছে কি বন্ধ থাকে, ভালভগুলা বন্ধ থাকবে। তাহলে এই যে ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন ফেজটা, আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজটা তাহলে কিভাবে শেষ হচ্ছে, শেষ হচ্ছে কি এই যে যখন ভেন্ট্রিকুলার প্রেসারটা কমতে থাকছে, মানে মানে খুব বেশি কমে যায়, ভেন্ট্রিকুলার প্রেসারটা যখন কমা শুরু করে রিল্যাক্সেশনের কারণে কমা শুরু করে, তখন কি হয় একটিয়ার চেয়ে ভেন্ট্রিকুলার প্রেসার যেটা সেটা কমে যায়, কমে গেলে কি হবে আলটিমেটলি তখন
মানে এট্রিওভেন্ট্রিকুলার বাল্ব যেটা সেটা খুলে যাবে, খুলে যাওয়ার সাথে সাথেই আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন ফেজটা শেষ। এরপর শুরু হবে হচ্ছে কি ভেন্ট্রিকুলার ফিলিং ফেজ। ভেন্ট্রিকুলার ফিলিং ফেজে আমরা বলছি তিনটা ফেজ আছে, একটা হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, একটা হচ্ছে কি স্লো ফিলিং ফেজ, আর একটা হচ্ছে কি লাস্ট র্যাপিড ফিলিং ফেজ বা এট্রিয়াল কন্ট্রাকশন। এখানে মূলত দুইটা দেখানো হয়েছে, ওই ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ এবং স্লো ফিলিং ফেজ দুইটাকে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে, আর এদিকে এট্রিয়াল কন্ট্রাকশন বা লাস্ট র্যাপিড ফিলিং ফেজ যেটা সেটার মাধ্যমেই দেখানো হয়েছে। তাইলে এই যে তাহলে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজটা কখন শুরু হচ্ছে? এট্রিওভেন্ট্রিকুলার ভালভটা যখন খুলে যাচ্ছে তখন ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজটা শুরু হচ্ছে। ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ যেটা, সেটাতে কি হয় তাহলে এট্রিয়া থেকে একসাথে অনেকগুলো ব্লাড চলে আসে, যেহেতু তখন ভেন্ট্রিকুলার প্রেসারটা অনেক কম থাকে, ভেন্ট্রিকুলার প্রেসার কম থাকে, মানে যে কোনো ফ্লুইড অথবা শুধু ফ্লুইড না, যে কোনো ফ্লুইড অথবা যে কোনো বায়বীয় পদার্থ সবকিছু হচ্ছে কি বেশি প্রেসার থেকে কম প্রেসারের দিকে যায়। তাইলে এখন হচ্ছে কি যেহেতু ভেন্ট্রিকুলার প্রেসারটা কম, তখন এট্রিয়াল প্রেসার বেশি, তখন সেই ক্ষেত্রে হচ্ছে কি সেই মুহূর্তে কি হবে, সেই মুহূর্তে এট্রিয়া থেকে ব্লাড ভেন্ট্রিকলে চলে আসবে, ভেন্ট্রিকলে চলে আসবে। তাহলে ওই সময় কি হয়, ভেন্ট্রিকুলার ব্লাড ভলিউমটা বাড়তে থাকে, ভেন্ট্রিকুলার ব্লাড ভলিউমটা বাড়তে থাকে, কিন্তু ভেন্ট্রিকুলার প্রেসারটা মানে কমে কমে। কারণ হচ্ছে কি ব্লাড যদিও ব্লাড এখানে আসার কারণে প্রেসার বাড়ার কথা, কিন্তু বাড়ে না, কারণ হচ্ছে ভেন্ট্রিকুলার তখনও পর্যন্ত রিল্যাক্স হইতে থাকে। ভেন্ট্রিকুল যেহেতু রিল্যাক্স হইতে থাকে তখন প্রেসারটাও কমতে থাকে। তাইলে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজের ক্ষেত্রে কি হয়, মানে ইয়ে থেকে এট্রিয়া থেকে ব্লাড মানে বেশ ভালো পরিমাণে ইয়েতে চলে আসে, যে ভেন্ট্রিকুলে চলে আসে, এবং তাহলে ভেন্ট্রিকুলার ব্লাড ভলিউমটা ইনক্রিজ করে কিন্তু প্রেসারটা ডিক্রিজ হয়, প্রেসার কমে। এরপরে যেটা স্লো ফিলিং ফেজ, স্লো ফিলিং ফেজে কি হয় সেটা হচ্ছে কি তখনও কিন্তু এই যে ভাল্বটা ইয়ে থাকে, এট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব যেটা সেটা ওপেন থাকে, তখন কি হয় এই যে পালমোনারি ভেইন দিয়ে যে ব্লাড গুলো আসতেছে সেগুলা কিন্তু তখন সরাসরি এট্রিয়া হয়ে ভেন্ট্রিকুলে চলে আসে, তখন এট্রিয়াতে আসে, এট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে চলে আসে, সরাসরি আসতে থাকে, এখানে অল্প পরিমাণে ব্লাড চলে আসে। এবং এই যে দুইটা ফেজ, এই যে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ এবং স্লো ফিলিং ফেজ বা ডায়াস্টিসিস, এই দুইটা ফেজ মিলেই কিন্তু হচ্ছে কি প্রায় 80%, 70 থেকে 80% ব্লাড ভেন্ট্রিকুলে মানে ফিলিং হয়, ভেন্ট্রিকুলার ফিলিং হয়ে যায়, এট্রিয়া থেকে ব্লাড চলে আসে। আর এরপরে মাত্র 20% ব্লাড বাকি থাকে, যেটা পরবর্তী ফেজের জন্য, যেটা এট্রিয়াল কন্ট্রাকশনের মাধ্যমে পরবর্তীতে আসে। আচ্ছা, সেটাতে কি হয় তাহলে এরপরে স্লো ফিলিং ফেজের পরে তখন কি হচ্ছে, এই যে এট্রিয়ার কন্ট্রাকশন শুরু হয়, তাহলে এই যে লেফট এট্রিয়া এখন কন্ট্রাকশন হয়, এট্রিয়ার কন্ট্রাকশনের মাধ্যমে তখন আরো 20% ব্লাড কি হয় এই যে ইয়েতে চলে আসে, ভেন্ট্রিকলে চলে আসতেছে। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে কি ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ এবং স্লো ফিলিং ফেজের মাধ্যমে 80%, 70 থেকে 80% ব্লাড ভেন্ট্রিকলে চলে আসতেছে, যা আসা মানে আসার মতো যা ফিলিং হয়, আর বাকি 20% চলে আসা হচ্ছে কি লাস্ট র্যাপিড ফিলিং ফেজ বা এট্রিয়াল কন্ট্রাকশনের জন্য। এখন কিছু কিছু পেশেন্ট থাকে হচ্ছে কি যেমন এট্রিয়াল ফিব্রিলেশন, এসব পেশেন্টের কি হয় এট্রিয়া ঠিকমতো কন্ট্রাক্ট করে না, এট্রিয়া ঠিকমতো কন্ট্রাকশন হয় না। তো এখন এট্রিয়া ঠিকমতো কন্ট্রাকশন যদি না হয় তাহলে কি সমস্যা হয়, এট্রিয়া যদি ঠিকমতো কন্ট্রাকশন না হলে তাহলে এই যে লাস্টে যে 20% ব্লাডটা যে আসার কথা, এই লাস্টের 20% ব্লাড আসতে পারে না। কিন্তু এই 20% ব্লাড যদি নাও আসে, এই যে প্রথম দুইটা ফেজে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ এবং স্লো ফিলিং ফেজ মিলে যে 80% ব্লাড মানে চলে আসছিল ভেন্ট্রিকলে, এই 80% ব্লাড গুলাকে ভেন্ট্রিকল পাম্প করতে পারবে, এবং এই 80% ব্লাডকে পাম্প করলেও রেস্টিং অবস্থায় মানে ওই পেশেন্টের তেমন কোনো সমস্যা হবে না। শুধুমাত্র যখন ডিমান্ড বেড়ে যায়, বিশেষ করে যখন মানে খুব বেশি সিভিয়ার এক্সারসাইজ করে, খুবই এক্সারসাইজ করে, তখন হয়তো ডিমান্ড বেড়ে যেতে পারে, সেই ক্ষেত্রে তখন ওই পেশেন্টের কিছুটা মানে সমস্যা দেখা যেতে পারে, সে কিছুটা হার্ট ফেলিওরের কিছু সিমটম ডেভেলপ করতে পারে। কিন্তু নর্মালি স্বাভাবিক অবস্থায় রেস্টিং অবস্থায় মানে এইসব পেশেন্টের তেমন অসুবিধা হয় না, কিন্তু সিভিয়ারলি এক্সারসাইজ যদি করে তখন সেক্ষেত্রে সমস্যা হয়। আর যদি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কি ভেন্ট্রিকুলার স্টিফনেস থাকে, অনেকগুলা কন্ডিশন আছে যখন দেখা যায় ভেন্ট্রিকুলার স্টিফনেস ডেভেলপ করে, ভেন্ট্রিকল ঠিক মতো রিল্যাক্স হয় না, ভেন্ট্রিকল যেগুলো ঠিক মতো রিল্যাক্স হয় না তখন তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ যেগুলো সাধারণত ডায়াস্টোলিক হার্ট ফেলিওরে হয়, ডায়াস্টোলিক হার্ট ফেলিওর যদি হয় তখন সেই ক্ষেত্রে কি হয় এই যে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ এবং স্লো ফিলিং ফেজে দেখা যাচ্ছে
যে বেশি পরিমাণে ব্লাড ইয়েতে আসতে পারে না, ভেন্ট্রিকুলে আসতে পারে না, তখন সেই ক্ষেত্রে এট্রিয়াল কন্ট্রাকশনটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এসব পেশেন্টের ক্ষেত্রে এট্রিয়াল কন্ট্রাকশনটা খুবই ইম্পর্টেন্ট। এসব পেশেন্টের যদি এট্রিয়াল কন্ট্রাকশন ঠিক মতো না হয় তাহলে সেসব পেশেন্টের কিন্তু সিমটম দেখা যাবে, সেসব পেশেন্ট মানে কিছু শ্বাসকষ্ট অনুভব করবে। আচ্ছা, তাহলে এই আমরা গেলাম হচ্ছে কি ওই ভেন্ট্রিকুলার সিস্টুল এবং ডায়াস্টুলের আমরা ফেজগুলো আলোচনা করলাম। ভেন্ট্রিকুলার সিস্টুলে আমরা তিনটা ফেজ পেয়েছিলাম। একটা হচ্ছে কি আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ, তারপর হচ্ছে কি র্যাপিড ইজেকশন ফেজ, স্লো ইজেকশন ফেজ। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টুলে আমরা 5টা ফেজ পাইছি। একটা হচ্ছে কি আইসোমেট্রিক প্রথম হচ্ছে প্রোটোডায়াস্টুলিক ফেজ, এরপর হচ্ছে কি আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, এরপর ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, এরপর স্লো ফিলিং ফেজ, এরপর হচ্ছে কি লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। আচ্ছা, এরপর হচ্ছে কি চেঞ্জেস ইন কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেলে কি কি চেঞ্জ হয় এটা তোমাদের অনেক বইয়ে অনেকগুলা পয়েন্ট লেখা আছে। আমরা এতগুলা পয়েন্ট আমরা মানে আলোচনা করবো না, মেইন পয়েন্ট যেগুলা গাইডলাইনের ছবিতে দেয়া আছে সেগুলোই আমরা বলবো। মেইনলি 4টা পয়েন্ট বলবো। একটা হচ্ছে প্রেসার চেঞ্জেস। প্রেসার অনেক জায়গায় চেঞ্জ হয়, ভেন্ট্রিকুলে চেঞ্জ হয়, এট্রিয়াতে চেঞ্জ হয়, এউটাতে চেঞ্জ হয়, পালমোনারি আর্টারিতে চেঞ্জ হয়, এরকম এই যে প্রেসার চেঞ্জ। এরপর হচ্ছে ভলিউম চেঞ্জ। এখানে মানে যেহেতু ব্লাড গুলা কখনো এট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে আসে, আবার ভেন্ট্রিকল থেকে আবার ইয়েতে যায়, সেমিলুনার বা এউটাতে যায়, তো এই যে চেঞ্জ হচ্ছে, তাহলে এই চেঞ্জ গুলা আমরা বলতেছি ভলিউম চেঞ্জ। এরপর হচ্ছে প্রোডাকশন অফ হার্ট সাউন্ড। হার্ট সাউন্ড প্রোডাকশন হয়। হার্ট সাউন্ড যেগুলা আমরা আগে বলছি ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ডটা হয় হচ্ছে কি, সেটা হচ্ছে কি ডিউ টু ক্লোজার অফ দ্য atrioventricular valve, যেটা হচ্ছে at the onset of the ventricular systole। ভেন্ট্রিকুলার সিস্টুল যখন হয় তখন মাইট্রাল ভালভ ক্লোজ হওয়ার মাধ্যমে ভেন্ট্রিকুলার সিস্টুল শুরু হয় এবং তখন ফার্স্ট হার্ট সাউন্ডটা প্রডিউস হয়। আর সেমিলুনার ভালভ যে দুইটা আছে, এওটিক ভালভ এবং পালমোনারি ভালভ, এগুলা ক্লোজ হওয়ার মাধ্যমে ডায়াস্টুল শুরু হয় এবং এগুলো যখন ক্লোজ হয় তখন সেকেন্ড হার্ট সাউন্ডটা শুরু হয়। আর থার্ড হার্ট সাউন্ড এবং ফোর্থ হার্ট সাউন্ড যেগুলো আমরা স্টেথোস্কোপ দিয়ে শুনতে পারি না, সেগুলা ফোনোকার্ডিওগ্রাম দিয়ে আমরা রেকর্ড করতে পারি। সেগুলা হচ্ছে কখন হয়, সেটা হচ্ছে কি থার্ড হার্ট সাউন্ড হয় হচ্ছে কি ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। যেমন ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে যেহেতু মানে র্যাপিড ইনরাশ অফ ব্লাড ফ্রম এট্রিয়া টু ভেন্ট্রিকল, এট্রিয়া থেকে ভেন্ট্রিকলে মানে যে র্যাপিড যে ইনফ্লো হয় ব্লাডের, তো এটার কারণে একটা ভাইব্রেশন প্রডিউস হয়। এই যে ভাইব্রেশন প্রডিউস হয় সেটার জন্য হচ্ছে কি মানে থার্ড হার্ট সাউন্ড হয়। সেটা হচ্ছে তাহলে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে থার্ড হার্ট সাউন্ডটা হয়। আর লাস্ট র্যাপিড ফিলিং ফেজ যেটা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, তখনও কিন্তু একসাথে অনেক মানে বেশ কিছু ব্লাড ভেন্ট্রিকুলে আসে, এটার কারণেও ইয়ে হতে পারে, কিছু ভাইব্রেশন প্রডিউস হয়, তখন হচ্ছে কি ফোর্থ হার্ট সাউন্ডটা তৈরি হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ইলেকট্রিক্যাল চেঞ্জ। ইলেকট্রিক্যাল চেঞ্জ যেটা, সেটা আমরা দেখি হচ্ছে কি ইসিজির মাধ্যমে। এটা ইসিজির মাধ্যমে আমরা ইলেকট্রিক্যাল চেঞ্জ যেটা সেটা দেখতে পারি ইসিজির মাধ্যমে। এরপরে এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট। এটা রিটেনেও আসে, ইয়েতেও আসে, রিটেনেই আসে মূলত। তো এটা বিভিন্নভাবে আসে। এখানে কিছু প্রেসার চেঞ্জ, ভলিউম চেঞ্জ গুলা দেখানো হয়েছে। এই যে এখানে ইসিজির মাধ্যমে ইলেকট্রিক্যাল চেঞ্জ দেখানো হয়েছে। এখানে প্রোডাকশন অফ দ্য হার্ট সাউন্ড যেটা, সেটা ফোনোকার্ডিওগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। তবে এটা বোঝাতে একটু সময় লাগে, সেটা আমি আজকে আর আলোচনা করবো না, পরবর্তী আরেকটা ক্লাসে এই ডায়াগ্রামটা আমাদের বোঝা লাগবে। এরপর কিছু হার্ট সাউন্ড সম্পর্কে আলাপ করবো, এগুলো আমরা আগামী দিন আলাপ করবো আর কি। আমরা তাহলে মোটামুটি ভাবে কিছু বেসিক জিনিস যেগুলো আছে সেগুলা আলাপ করলাম। পরবর্তী দিন আমরা আগামী সোমবারে ইনশাল্লাহ এই ডায়াগ্রামটা আমরা আলাপ করব। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে এই যে এই ফেজগুলার যে ডেসক্রিপশন চাই অথবা ড্রয়িং লেভেল ইয়েগুলো দেয়, প্রেসার চেঞ্জ, ভলিউম চেঞ্জ, এগুলো মানে ইয়ে করতে হয়, আঁকতে বলে, তখন সরাসরি ভেন্ট্রিকুলার সিস্টুলের ফেজ না বলে অনেক সময় বলা হচ্ছে এমটিং ফেজ, ভেন্ট্রিকুলার এমটিং ফেজ, বা অথবা ডায়াস্টুলের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে কি ভেন্ট্রিকুলার ফিলিং ফেজ, ওগুলো বর্ণনা করতে বললে। তো এটা মানে ওই জিনিসগুলো ওইভাবে বুঝতে হবে, কারণ সিস্টুল মানে হচ্ছে কি এমটিং মানে হচ্ছে কি এমটি হয়, ভেন্ট্রিকুলার যে ব্লাড ভলিউমটা এমটি হয় হচ্ছে কি র্যাপিড ইজেকশন ফেজে এবং হচ্ছে কি স্লো ইজেকশন ফেজে। তখন ভেন্ট্রিকুলটা খালি হয়, এখান থেকে ইজেক্ট হয়, ভেন্ট্রিকুলটা খালি হয়। তাহলে এমটি ফেজ যদি বলে, তাহলে এই ফেজগুলো বলতে হবে র্যাপিড ইজেকশন ফেজ এবং স্লো ইজেকশন ফেজ, বা যদি রিটেনে আসে
তাহলে ওই ফেস গুলাই লিখতে হবে। এটা রাজশাহী ভার্সিটিতে আমি দেখছি অনেক সময় এই ধরনের আসে, এমপ্টিং ফেস যেটা সেটার ভলিউম এবং প্রেসার চেঞ্জ গুলা আঁকতে বলে। আবার অনেক সময় বলা হচ্ছে ফিলিং ফেস বলে, মানে সিস ডায়াস্টল না বলে ফিলিং ফেস। তাহলে তখন ডায়াস্টলের মধ্যে যে ফিলিং ফেস, ফিলিং হয় হচ্ছে কি ফার্স্ট র্যাপিড ফিলিং ফেস, স্লো ফিলিং ফেস ফর ডায়াস্টেসিস, আর একটা হচ্ছে লাস্ট ফিলিং ফেস। তাহলে এই ইয়েগুলা মানে ওইভাবে বুঝতে হবে। তাহলে এই যে জিনিসগুলা তো মানে এই যে এখানে যে বেসিক কনসেপ্ট গুলা, এই বেসিক কনসেপ্টটা তোমরা অবশ্যই মনে রাখবা, এই কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। এটা মানে সবাই এর প্রত্যেকটা পয়েন্টই বোঝার চেষ্টা করবা, তাহলে পরবর্তী ফিগারটা বুঝতে সুবিধা হবে আর কার্ডিয়াক সাইকেলটা মনে রাখতে সহজ হবে। তাহলে আমি আজকের মতো এখানে মানে শেষ করব। আর কারণ এই ফিগারটা বোঝাতে একটু সময় লাগবে, এর এই ফিগারের পর আরেকটা ফিগার আছে, এই ফিগারটা একটু বোঝা লাগবে, এরপর একটু হার্ট সাউন্ড সম্পর্কে আমরা আলাপ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি এখন শেষ করে দিই নাকি?